আজকের বিষয় আলোক। আলোর ক্ষেত্রে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তো প্রতিফলনের সংজ্ঞা বা ধরনটা এরকম নিতে পারি। আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের উপরিতলে আপতিত হয় তখন ওই আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকেই আলোর প্রতিফলন বলা হয়। অর্থাৎ আমরা দুটো মাধ্যম নিতে পারি বা আলোর গতিপথে একটি বিভেদ তল নিচ্ছি বা একটি তল নিচ্ছি, প্রতিফলক তল। এটা আমরা প্রতিফলক তল হিসাবে নিতে পারি M1 M2। এবার ধরে নিচ্ছি কোনো একটি রশ্মি এইভাবে আসছিল, এসে কি হয়েছে, এই তলে উপরিপাত হয়েছে। তাহলে যে রশ্মিটা আসছিল সেটাকে আমরা নাম দিতে পারি PO, এবং এই ও থেকে যেটা লম্ব টানা আছে ওটাকে আমরা N নাম দিচ্ছি। তাহলে এইটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে এই বরাবর ফিরে যাবে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের উপরিতলে আপতিত হয় তখন ওই আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে। তাহলে দেখা যাচ্ছে এই যে এই রশ্মিটা PO, এটাকে আপতিত রশ্মি বলা হবে, এবং OQ এটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি। এই ঘটনাটাকে বলা হবে আলোর প্রতিফলন। তাহলে এখানে আমরা নিতে পারি PO ইকুয়ালস টু আপতিত রশ্মি, OQ সমান প্রতিফলিত রশ্মি। ও বিন্দুটাকে বলা হবে আপতন বিন্দু, ON কে বলা হবে অভিলম্ব। এবং এই ছবি অনুযায়ী এখানে দুটো কোণ তৈরি হচ্ছে। তো প্রথম কোণ নিতে পারি PON, এটাকে বলা হবে আপতন কোণ, এবং এটাকে আমরা I দিয়ে ডিনোট করব। এবং অ্যাঙ্গেল QON, এটাকে বলা হবে প্রতিফলন কোণ। এটাকে আমরা R দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এখানে প্রতিফলনের সূত্র, যেটা ক্লাস 10এও পড়া হয়েছিল, প্রতিফলনের সূত্রে দুটো স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট বলছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে যা যা এঁকেছি সবকটাই কী আছে, এই খাতার পেজের ওপরে আছে। তাই প্রথম স্টেটমেন্টটা নিতে পারি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত প্রতিফলনের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় যে সূত্রটা নেব, 2 নম্বর সূত্রটা নিতে পারি আমরা প্রতিফলন কোণ আপতন কোণে সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে PON ইকুয়ালস টু অ্যাঙ্গেল QON হয়ে যাবে, বা আমরা নিতে পারি এখানে অ্যাঙ্গেল I ইকুয়ালস টু অ্যাঙ্গেল R। অর্থাৎ এটা যদি আমরা একটা এক্সাম্পল নেই, এইটা প্রতিফলক তল নিচ্ছি, এটা অভিলম্ব নিতে পারি, অভিলম্ব O বিন্দু থেকে ON। তাহলে এটা যদি আপতিত রশ্মি হয়, ধরে নিচ্ছি এটা মোটামুটি 45 ডিগ্রি কোণে যদি আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি যেটা বেরোবে সেটাও হয়ে যাবে 45 ডিগ্রি। অর্থাৎ আপতিত রশ্মি PO, প্রতিফলিত রশ্মি OQ। আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিফলন কোণ 45 ডিগ্রি হবে। অর্থাৎ এক্ষেত্রে অ্যাঙ্গেল I ইকুয়ালস টু 45 ডিগ্রি। একইভাবে অ্যাঙ্গেল R ইকুয়ালস টু 45 ডিগ্রি। অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তো আপতিত রশ্মি প্রতিফলক তলের সঙ্গে যে কোণ করে, প্রতিফলিত রশ্মিও কী করবে, প্রতিফলক তলের সঙ্গে একই কোণ করবে, যেহেতু এই কোণটাও তাহলে সমান হবে। তাহলে হিসাব অনুযায়ী এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি হবে। এটাকে যদি আমরা ইন জেনারেল থিটা দিয়ে ডিনোট করি, এক্ষেত্রে এটাও কী হবে, থিটা দিয়ে ডিনোট করতে পারবো। নেক্সট আমরা নেব লম্ব আপতন। জেনারেলি আমরা লম্ব বলতে 90 ডিগ্রি বুঝি, কিন্তু এখানে সেরকম ব্যাপার নয়। এটা অভিলম্ব নিলে, যেহেতু অভিলম্বের সাথে কোণ করবে, তাই এখানে লম্ব আপতন মানে কোণের মান I ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে। এটা খেয়াল রাখবার বিষয়, কারণ লম্ব বলতে 90 ডিগ্রি বসালে সেটা ভুল হবে। নেক্সট আমরা আসব প্রতিফলনের প্রকারভেদে। এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে নিয়মিত
নিয়মিত প্রতিফলন। যদি ছবি বানাই, এটা প্রতিফলক তল আমরা নিচ্ছি, এটা একটা রশ্মি এসছে, এইভাবে বেরোবে। আরেকটা রশ্মি যদি আমরা এইভাবে নেই এইখান থেকে, তাহলে এটা এইভাবে বেরোবে। আরও একটা রশ্মি যদি এইভাবে এইখানে ফেলি, তাহলে এটা এইভাবে বেরিয়ে আসবে। মানে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়, সেক্ষেত্রে সেইটা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবেই বেরিয়ে যাবে। তো এইগুলো তাদের অভিলম্ব। তো এক্ষেত্রে এইটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। একইভাবে আর একটা নিতে পারি, বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়বে ঠিকই, কিন্তু সমান্তরাল রশ্মির আকারে বেরোবে না। ধরে নিচ্ছি একটি তল আছে, এরকম উঁচু নিচু একটি তল আছে, তাহলে এইটা যদি কোনো একটা সময় অভিলম্ব হয়, তাহলে এই রশ্মিটা যদি এইভাবে পড়ে, এটা কি হবে, এই দিক বরাবর বেরিয়ে আসবে। একইভাবে যদি কোনো একটা সময় এইখানে কোনো একটা রশ্মি পড়ে, ধরে নিচ্ছি এইভাবে রশ্মি আপতিত হয়েছে, তাহলে এটা এইভাবে বেরিয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে এরা পরস্পর সমান্তরাল নয়, এরা কিছুটা অ্যাঙ্গেল ডিফারেন্সে আছে। যেমন এটার ক্ষেত্রে আমরা উদাহরণ নিতে পারি সিনেমার পর্দা, বা যে কোনো তল যেটা সুষম নয় বা মসৃণ নয়, সেক্ষেত্রে এই ধরনের অসম প্রতিফলন হয় বা বিক্ষিপ্ত প্রতিফলন হয়। যেমন সমতল, বক্রতল বা অমসৃণ প্রতিফলক তল সকলেই প্রতিফলনের সূত্র দুটি মেনে চলে। এটা হোক বা এটা হোক, এই দুটো ক্ষেত্রেই কী হবে, এখানে প্রতিফলনের সূত্র মেনে চলবে। নেক্সট আমরা নেব রশ্মির চ্যুতি। চ্যুতি কোণ কাকে বলবে? চ্যুতি কোণ হচ্ছে রশ্মি যে পথে যাওয়ার ছিল আর যে পথে গেল, এই দুটোর মধ্যবর্তী কোণকে বলা হবে রশ্মির চ্যুতি কোণ। অর্থাৎ এটা যদি আমরা বিভেদ তল নেই, তাহলে এক্ষেত্রে একটি রশ্মি ধরে নিচ্ছি এই বরাবর আপতিত হচ্ছে, এটা অভিলম্ব টানতে পারি আমরা, এই অ্যাঙ্গেলটাকে আমরা আই নিচ্ছি। তাহলে এটা প্রতিফলিত রশ্মি আসবে সূত্র অনুযায়ী, এটা পিও আপতিত রশ্মি, ও কিউ প্রতিফলিত রশ্মি, ও এন অভিলম্ব। তাহলে এই কোণটাও আই আমরা লিখতে পারি। এবার রশ্মি যাওয়ার ছিল হচ্ছে এই দিক বরাবর, কিন্তু গেছে এই দিক বরাবর, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই ডেল্টাটাকেই বলা হবে চ্যুতিকোণ। এবং এই চ্যুতিকোণের মানটা আমরা লিখতে পারবো ডেল্টা ইকুয়ালস টু হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 2i, এটা হয়ে যাবে চ্যুতিকোণের মান। এরপরে আমরা আসব প্রতিবিম্ব বা ইমেজ। এর সংজ্ঞা এরকম নিতে পারি, কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে। যেমন যদি একটা আমরা এক্সাম্পল নিই, ধরে নিচ্ছি একটি লেন্সের ক্ষেত্রে যদি আমরা আঁকি, তাহলে এটা লেন্সের অক্ষ, পরে এটা স্টাডি করব আমরা। তো এখানে যদি কোথাও একটা বস্তু থাকে, পি নিচ্ছি, তাহলে এখান থেকে এইভাবে এটা যাবে এবং এইভাবে ম্যাচ করবে এখানে, তাহলে এইখানে কি হবে, এর প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে যদি আমরা ছবিটা কমপ্লিট করি, এটাকে এইভাবে দেখাতে পারি, তাহলে দেখা যাচ্ছে এখানে এই তিনটা রশ্মি বা তিনটা আপতিত রশ্মি কী হয়েছে, এখানে গিয়ে মিলিত হয়েছে। তাহলে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে, এক্ষেত্রে প্রতিসরণ নিচ্ছি, প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে। অর্থাৎ এক্ষেত্রে এই আইকেই বলা হবে প্রতিবিম্ব। এবার আই কেন লেখা হচ্ছে, কারণ এটার ইংলিশটা হচ্ছে ইমেজ, তাই এটাকে আই দিয়ে আমরা ডিনোট করতে পারি। এবং এক্ষেত্রে বস্তুকে পি দিয়ে ডিনোট করেছি, কোনো কোনো ক্ষেত্রে এটাকে ও দিয়েও ডিনোট করতে পারি। তো এটাকে যদি আমরা ও দিয়েই ডিনোট করি, ও দিয়ে ডিনোট করার কারণ হচ্ছে এটাকে আমরা অবজেক্ট হিসাবে ট্রিট করছি, তাই ও দিয়ে ডিনোট করতে পারি। এবার এই প্রতিবিম্বের যদি আমরা ভাগ করি, এইটা দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে সদ্বিম্ব আর 2 নাম্বার হচ্ছে অসদ্বিম্ব। এবার সদ্বিম্ব কাকে বলবে আর অসদ্বিম্ব কাকে বলবে? সদ্বিম্ব হচ্ছে
কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তবে এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু সদ্বিম্ব বলা হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পয়েন্ট নিতে পারি, সদ্বিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বকে চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়। কিন্তু অসদ্বিম্ব হচ্ছে এর প্রতিবিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। যেমন এটার ক্ষেত্রে উদাহরণ আমরা লেন্স নিতে পারি, এক্সাম্পল হচ্ছে উত্তর লেন্স। উত্তর লেন্সের প্রতিবিম্ব যেটা উপরে ছবিটা আঁকা আছে, এটার ক্ষেত্রে আমরা নিতে পারি সমতল দর্পণের প্রতিবিম্ব। সমতল দর্পণ মানে সব ক্ষেত্রে নয়, বিশেষ ক্ষেত্র অনুযায়ী এটা অসদও হতে পারে বা সদ হতে পারে। তো এগুলো আমরা উদাহরণ হিসাবে নিতে পারি। তো এটা গেল সদ্বিম্ব আর অসদ্বিম্ব। যেমন সমতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা আঁকি, ধরে নিচ্ছি এটা একটা সমতল দর্পণ আছে, তাহলে এখানে যদি কোনো একটা বস্তু থাকে ও নিচ্ছি, তাহলে এটা এই বরাবর টানতে পারি, এইখানের প্রতিবিম্ব তৈরি হবে আই, তাহলে এটা লম্ব আপতন হয়েছে। আবার একটা রশ্মিকে ধরে নিচ্ছি এই বরাবর এসছে, তাহলে এইটাও কি হবে, এখানে গিয়ে ম্যাচ করবে। তাহলে দেখা যাচ্ছে এই আইটা আমরা চোখে তো দেখতে পাবো কিন্তু পর্দায় ফেলতে পারবো না, কারণ এটা দর্পণের ভিতরে গঠিত হয়েছে, তাই এটাকে বলা হবে অসদ্বিম্ব। তাহলে এদের মধ্যে পার্থক্য আমরা এইভাবে নিতে পারি, যদি সদ্বিম্ব হয় চোখে দেখা যাবে পর্দায় ফেলা যাবে, কিন্তু যদি অসদ্বিম্ব হয় চোখে দেখা যাবে কিন্তু পর্দায় ফেলা যাবে না। মানে আমরা বুঝতে পারবো যে বস্তুটা প্রতিবিম্বটা এক্সিস্ট করছে, কিন্তু ওটার কোনো অস্তিত্ব আমরা কোথাও দেখাতে পারবো না। নেক্সট আমরা আলোচনা করব সমতল দর্পণের ক্ষেত্রে। আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব হয়। তাহলে এখানে নেক্সট আলোচনা করব সমতল দর্পণ। এর ক্ষেত্রে আমরা প্রমাণ করতে চাইছি বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। খুব সোজা, প্রথমে আমরা ছবিটা নিতে পারি, ধরে নিচ্ছি এটা একটা সমতল দর্পণ আছে। এবার কোনো একটা সময় যদি এখানে একটি বস্তু থাকছে, ধরে নিচ্ছি আমরা এ বিন্দুতে একটা বস্তু আছে, তাহলে রশ্মি লম্ব আপতনের জন্য যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। এবার এটাকে আমরা এইদিকে যদি বিবর্ধন করি, ধরে নিচ্ছি এর প্রতিবিম্ব গঠিত হচ্ছে এ প্রাইমে। এবার এখান থেকে একটা রশ্মি আপতিত হয়েছে, এটা আমরা অভিলম্ব নিতে পারি। তাহলে এইটাকে যদি আমরা জুড়ে দেই, মোটামুটি এইভাবে একটা রশ্মির চিত্র পাবো। তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্ব গঠিত হচ্ছে এ প্রাইম বা এ ড্যাশে। নাম দিতে পারি, এইটা ও বিন্দু নিচ্ছি, এটা এ প্রাইম নেওয়া আছে, এটাকে আমরা সি বিন্দু নিচ্ছি, এইটা নিচ্ছি এন, এটা ডি নিচ্ছি, আর দর্পণটাকে আমরা M1 M2 নিচ্ছি। তাহলে এখানে যদি এই অ্যাঙ্গেলটা আই হয়, এই অ্যাঙ্গেলটা আর হবে, এই অ্যাঙ্গেলটা আই হলে এটাও আই হবে। আবার যেহেতু আপতন কোণের সূত্র অনুযায়ী বা প্রতিফলনের সূত্র অনুযায়ী অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর, তাহলে এই কোণটা সমান এটা, অর্থাৎ এই কোণটাকেও আমরা আই নিতে পারি। এইবার আমরা ত্রিভুজ নেব দুটো, ধরে নিচ্ছি ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ ও এ প্রাইম সি, অর্থাৎ এই ত্রিভুজটা আর এটা নিচ্ছি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ ও সি সমান অ্যাঙ্গেল এ প্রাইম ও সি সমান 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ও এ সি সমান অ্যাঙ্গেল ও এ প্রাইম সি ইকুয়ালস টু আই। অর্থাৎ যেহেতু ত্রিভুজের দুটো কোণ সমান হয়ে যাচ্ছে, তাই এক্ষেত্রে
ত্রিভুজের তিনটা কোণেই সমান, অর্থাৎ এটাকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ, কারণ এদের ক্ষেত্রে ওসি যে বাহুটা আছে এইটা হচ্ছে আবার সাধারণ বাহু। তাহলে যেহেতু সর্বসম ত্রিভুজ হচ্ছে, অতএব আমরা লিখতে পারি ও এ সমান ও এফ প্রাইম, অর্থাৎ আমরা লিখতে পারি বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে এটা আমরা প্রমাণ করলাম যে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব এক্ষেত্রে হয়ে যায়। তো এবার এটা আমরা একটা মাত্র বিন্দুর জন্য ছবি এঁকেছি, প্রয়োজন হলে আমরা বিস্তৃত বস্তুর জন্য ছবি আঁকতে পারি। নেক্সট, সমতল দর্পণের ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। কারণ সমতল দর্পণে আমরা ডান পাশেরটা বাম পাশে দেখতে পাবো, বাম পাশেরটা ডান পাশে দেখতে পাবো। এটাও হয় ওই বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্বের জন্য। ধরে নিচ্ছে এটা যদি সমতল দর্পণ হয়, যেমন কিছু অ্যালফাবেট আছে তার মধ্যে যেমন পিটাকে যদি আমরা এই দিকে এইভাবে দেখাই, ভেতরে যেটা প্রতিবিম্ব তৈরি হবে সেটা ঠিক এর উল্টো দিকে তৈরি হবে। অর্থাৎ বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব হওয়ার জন্যই এটা হবে। অর্থাৎ এই সোজা অংশটা থেকে এইটার দূরত্ব সমান এখান থেকে এটার দূরত্ব, আবার এখানে এই পিকটা থেকে এই দূরত্বটা যা হবে, এখানেও এটা থেকে এই পিকটার দূরত্ব সেম হবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হবে। তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কী কী আসবে? প্রথম আমরা নিতে পারি যেটা প্রমাণ করলাম, বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। দ্বিতীয় নিতে পারি প্রতিবিম্বটি হবে অসৎ। 3 নাম্বার নিতে পারি বস্তুর আকার সমান প্রতিবিম্বের আকার। 4 নাম্বার নিতে পারি প্রতিবিম্বটির পার্শ্বীয় পরিবর্তন হবে। পার্শ্বীয় পরিবর্তন হয়। আর নিতে পারি বস্তু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। এটা না লিখলেও চলবে, মেন হচ্ছে 4টা পয়েন্ট। এবার তাহলে সমতল দর্পণে কি সৎবিম্ব গঠিত হতে পারে? পয়েন্ট নেব, সমতল দর্পণে সৎবিম্ব। এখানে খেয়াল রাখবার বিষয় হচ্ছে বস্তু যদি অসৎ হয় সেক্ষেত্রে সমতল দর্পণে সৎবিম্ব গঠন করা সম্ভব। অর্থাৎ বস্তু অসৎ বলতে বস্তু অসৎ, এটার মানে হবে বস্তু অসীমে অবস্থিত। যেমন আমরা উদাহরণ নিতে পারি, সূর্য পৃথিবীর রেসপেক্টে অসীমে আছে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। তো সূর্যের যদি প্রতিবিম্ব আমরা সমতল দর্পণ দ্বারা গঠিত করতে চাই, সেক্ষেত্রে সমতল দর্পণের সাপেক্ষে সূর্য অসীমে আছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ছবি বানাই এরকম পেতে পারি। এক্ষেত্রে এটা আমরা দর্পণ নিচ্ছি, এবার ধরে নিচ্ছি সূর্য থেকে একটা রশ্মি আসছে এইভাবে, এটা অভিলম্ব টানবো, তাহলে কোনো একটা সময়ের প্রতিফলিত হয়ে ধরে নিচ্ছি এটা আই বিন্দুতে আসছে। একইভাবে যদি দর্পণটা না থাকতো, রশ্মিটা এই বরাবর যেত, তো এটাকে আমরা লম্ব টানতে পারি। এখানে ম্যাচ করাচ্ছি, তাহলে এটা ধরে নিচ্ছি যেখানে আপতিত হয়েছে রশ্মির নাম দিচ্ছি পি কিউ, এবং এইখানে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা আই দেখাচ্ছি, অর্থাৎ এটা ইমেজ। এখানে যেটা ছেদ করছে সেই বিন্দুটাকে এ নিচ্ছি। আবার ধরে নিচ্ছি এইভাবে কোনো একটা রশ্মি পড়ছে, তাহলে এটাও কি হবে, এখানে গিয়ে যদি ম্যাচ করে এইটা এর অভিলম্ব নিতে পারি। তাহলে এটাকেও যদি আমরা বিপরীত দিকে বাড়াই,
তাহলে এটাও কি হবে, এইখানে গিয়ে ছেদ করবে, অর্থাৎ এখানে তার একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে এই প্রতিবিম্বটা, এটাকে আমরা চোখেও দেখতে পাবো, পর্দায়ও ফেলতে পারবো, অর্থাৎ এটা কি হয়ে যাবে, সৎবিম্ব। অর্থাৎ সমতল দর্পণের মাধ্যমে আমরা সৎবিম্ব গঠন করতে সক্ষম। নেক্সট, সমতল দর্পণ সম্পর্কে আর কিছু আলোচনায় আসবো, অর্থাৎ সমতল দর্পণের কিছু ধর্ম, যেগুলোর প্রমাণ আমাদের নেই এখানে, কিন্তু এগুলো শর্ট কোশ্চেনের জন্য প্রয়োজন। প্রথম পয়েন্ট হচ্ছে, আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে দর্পণকে যদি থিটা কোণে ঘোরানো হয়, প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরবে। যদি দর্পণ থিটা কোণে ঘোরে তবে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরবে। যেমন এটার উদাহরণ আমরা চলকুণ্ডলী গ্যালভানোমিটারে পড়েছিলাম, ওখানে এই টাইপের সেটআপটা ছিল, একটা দড়ির উপর একটি দর্পণ লাগানো ছিল চলকুণ্ডলী গ্যালভানোমিটারে। তাহলে এক্ষেত্রে এখানে যদি আমরা পর্দাটা বা স্কেলটা নেই, এখানে যদি কোনো একটা রশ্মি পড়ে তাহলে রশ্মি প্রতিফলিত হয়ে এখানে আসবে। কিন্তু এবার দর্পণ যদি থিটা কোণে ঘোরে, অর্থাৎ দর্পণের অ্যাঙ্গেলটা যদি আমরা এখানে থিটা কোণে ঘুরিয়ে দেই, তাহলে প্রতিফলিত রশ্মি দেখা যাবে এইখানে এসে পড়বে। তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেটা 2 থিটা। এটা দর্পণের প্রপার্টি অনুযায়ী আসে। অর্থাৎ এক্ষেত্রে দর্পণ যদি থিটা কোণে ঘোরে, সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে সরে যাবে। 2 নাম্বার নিতে পারি, কোনো ব্যক্তির নিজের দৈর্ঘ্যের কমপক্ষে অর্ধেক দৈর্ঘ্য সম্পর্ক কোনো দর্পণে তার প্রতিবিম্ব দেখতে পাবে। মানে কোনো ব্যক্তি যদি এটা ধরি আমরা, এবার এর পূর্ণ প্রতিবিম্ব দেখতে গেলে এর দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য পর্যন্ত দর্পণ প্রয়োজন। অর্থাৎ এটা যদি এল দৈর্ঘ্যের ব্যক্তি হয়, তাহলে দর্পণ আমরা নিতে পারি L/2-তে। 3 নাম্বার পয়েন্ট নেব, কোনো ব্যক্তি যদি ভি বেগে দর্পণের দিকে এগিয়ে আসে, তবে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব 2v বেগে দর্পণের দিকে এগিয়ে আসবে। মানে আমরা ছবি এরকম নিতে পারি, এটা যদি দর্পণ হয়, কোনো একটা বস্তু আছে, অবজেক্ট, এই দিকে যদি ভি বেগে এগিয়ে আসে, তাহলে এইখানে যদি এটা ইমেজ হয়, তাহলে এ বস্তুর সাপেক্ষে 2v বেগে এগিয়ে যাবে। 4 নম্বর নেব, এটা ইম্পর্টেন্ট অঙ্ক করবার জন্য। দুটি দর্পণ যদি থিটা কোণে আনত থাকে, অর্থাৎ এটা একটা দর্পণ নিচ্ছি, এটা ধরে নিচ্ছি আর একটা দর্পণ, এরা যদি পরস্পর থিটা কোণে আনত থাকে, এবার যদি এইখানে একটা বস্তু রাখি, এর নানান প্রতিবিম্ব তৈরি হবে। হিসাব অনুযায়ী এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, এখানে প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্বের আবার প্রতিবিম্ব তৈরি হবে। তো এক্ষেত্রে যেটা মোট প্রতিবিম্বের সংখ্যা হবে, সেটা হয় n = 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। খেয়াল রাখতে হবে, এটা আমরা পূর্ণ সংখ্যায় নেব। যদিও পূর্ণ সংখ্যায় না আসে, তো তার পরবর্তী পূর্ণ সংখ্যা এটা আমরা ধরতে পারি। 5 নাম্বার নেব। 5 নাম্বার হচ্ছে, প্রতিফলনের ফলে আলোর কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে চেঞ্জ কি হবে না, কম্পাঙ্ক নিউ, বেগ ভি, আর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, এটা অপরিবর্তিত থাকবে। 6 নাম্বার নেব, তাহলে পরিবর্তন কার হবে, তীব্রতা পরিবর্তনশীল, তীব্রতা পরিবর্তন হবে। লাস্ট পয়েন্ট নেব 7 নাম্বার, সেটা হচ্ছে ঘনমাধ্যম থেকে আলো প্রতিফলন হলে দশা পাই পরিমাণ পরিবর্তন হয়। যদি মাধ্যম যদি ঘন হয়, সেক্ষেত্রে প্রতিফলনের জন্য দশা পরিবর্তন হবে, দশা পরিবর্তন সমান পাই, অর্থাৎ পাই কোণে কি হবে, দশাটা পরিবর্তিত হবে। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের সমতল দর্পণ।